সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন উপদেষ্টা। নিরপেক্ষতা নিয়ে নির্বাচন হবে, সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। সংস্কার কমিশনের একাধিক সুপারিশ নিয়ে আপত্তি সিইসির। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরের মধ্যে প্রস্তুতির তাগিদ। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া, নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে। ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক। অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু। এসকে সুরের লকারে মিলে প্রায় $2.25 লাখ ইউরো সহ 1 কেজি স্বর্ণ। বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হিসেবে চীনকে ভাবছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেইজিংকে ভিসা সহজ করা ও ফি কমানোর আহ্বান। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও হুঁশিয়ারি তার। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার কিংস পার্টি তৈরি করলে জনগণ তা মেনে নেবে না। সংস্কার ও নির্বাচনের জন্য নতুন করে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা যুক্তিতর্ক। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলাদা আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা জরুরি, তারা কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন, কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। এদিকে জুলাই আন্দোলনে 422 নেতাকর্মী প্রাণ হারানোর পরও বিএনপির ভূমিকা নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গত 20-22 বছর ধরে কখনো লাভ দিয়ে বিএনপির কোলে ওঠে, কখনো লাভ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো লাভ দিয়ে আবার জাতীয় পার্টির কোলে ওঠে। তারা আমাদেরকে সংস্কারের সবক দেয়, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়। আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি, যে কারণে বিএনপির 422 জন নেতাকর্মী নিহত হয়েছে এই 1-1.5 মাসের আন্দোলনে। তুড়িয়ে দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ নেতারা কাদের সহায়তায় সীমান্ত পার হয়েছে তার জবাব দিতে হবে বলে জানান বিএনপির এই নেতা। কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে? শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন, নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এদিকে পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছু করা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারে থেকেই দল গঠন নিয়ে বিএনপির সন্দেহ প্রকাশ এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অন্তর্বর্তী সরকার
নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এর মধ্যেই রোববার এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এখনই উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। এদিকে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গ্রিন রোডের পানি ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াকে সরকারের মূল কাজ উল্লেখ করে রিজওয়ানা বলেন, জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছুই করা হবে না। নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা সরকার নয়, বরং একান্তই সেই দলের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবে ইসির স্বাধীনতা খর্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি বলেছেন, ডিসেম্বরে ভোট হলে অক্টোবরেই প্রস্তুতির ব্যবস্থা নিতে হবে। এদিকে রংপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা এবারের ভোটে প্রধান চ্যালেঞ্জ। রোববার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বেটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চলমান সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশনের সুপারিশের বেশ কয়েকটি দিক তুলে ধরে আপত্তি জানান সিএসি। বলেন, এতে স্বাধীনতা খর্ব হতে পারে ইসির। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। সিএসি বলেন, ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সংস্কারের সব কাজ শেষ করতে হবে। যদি ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয়, তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসির সাফ উত্তর, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। এদিকে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মত বিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনাই হবে ইসির বড় চ্যালেঞ্জ। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যা যা করা প্রয়োজন তাই করা হবে, যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান। বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা সঠিকভাবে কাজ করতে পারেনি দাবি করে তিনি জানান, এবার দায়িত্ব দেয়া হবে নিরপেক্ষদের। যা যা করা প্রয়োজন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি বলছে, এনবিআর এর উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করা হতো। মহাপরিচালক জানিয়েছেন, পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও মিলেছে, তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে।
2014 সালে অটিজম শিশুদের মান উন্নয়নে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জমা হতে থাকে মোটা অঙ্কের টাকা। দুদক বলছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করেন পুতুল। এমনকি প্রতিষ্ঠানে অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। এভাবে রাষ্ট্রের টাকা লোপাট করেন শেখ হাসিনা কন্যা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্পের নামে 450 কোটি টাকা লোপাট সহ নিয়েছেন নানা সুবিধা, যা খতিয়ে দেখছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ই অনুসন্ধান দল বিবেচনা করবে। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও পেয়েছে দুদক। বলছে, মামলার আসামি হিসাবে তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার পিটিশনের মাধ্যমে তাকে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হয়। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে $500 কোটি তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আছে। যদিও এসব অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে থাকা 3টি লকারে প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ এবং এফডিআর এর 70 লাখ টাকা জব্দ করেছে দুদক। সকালে 7 সদস্যের দল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে আসেন দুদকের একটি দল। এ সময় সংস্থাটির পরিচালক জানিয়েছেন, যে মালামাল জব্দ করা হয়েছে তা কোর্টে উপস্থাপন করা হবে। 2022 সালের জুন মাসে দুদক ইন্টারন্যাশনাল লিজিং এর সঙ্গে যুক্ত শেল কোম্পানির মাধ্যমে পিকে হালদারের 2,500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় শীতাংশু কুমার সুর বা এসকে সুরকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। একই বছরের জুলাই মাসে এসকে সুর এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় এনবিআর। 2023 সালে পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক। পরবর্তীকালে পরিবারটির আয়কর নথি জব্দসহ ভ্রমণ ও দেশত্যাগে নিষেধাজ্ঞাও আসে। গত 23 ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এসকে সুর ও তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন 2004-এর 26-2 ধারায় অভিযোগ আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় উচ্চ আদালতের আদেশে রোববার বাংলাদেশ ব্যাংকে এসকে সুরের লকার খুলতে আসেন ম্যাজিস্ট্রেট সহ 7 সদস্যের দুদকের টিম। এ সময় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান বলেন, এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে 3টি লকার ছিল। ইউরো পেয়েছি 55,000, ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1,005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকার। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, এসকে সুরের এফডিআর কার কার নামে ছিল তা যাচাই করতে এবং ইউরো ও ডলার আলাদা করতে সময় লেগেছে প্রায় 10 ঘন্টা। অনেকগুলা নাম্বারের বন্ড ছিল, বন্ডগুলাকে এন্ট্রি করতে অনেক সময় লাগছে এবং ইউরোগুলাকেও
এন্ট্রি করতে যথাযথভাবে, যেহেতু একটি সিজার লিস্ট, পূর্ণাঙ্গ সিজার লিস্ট করতে হয়েছে, প্রত্যেকটি ডলারের নাম্বারকে এখানে এন্ট্রি করতে হয়েছে, সুতরাং এই কারণে অনেক সময় লাগছে। এদিকে জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রেখে যায় দুদক, তবে তা যে কোনো মুহূর্তে আদালতে উপস্থাপন করতে চাইলে দিতে ইচ্ছুক বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর সফল মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সফরের মধ্য দিয়ে জার্মানির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যের দুয়ার উন্মোচিত হবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরানোর ইস্যু প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও জানিয়েছেন প্রেস সচিব। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 থেকে 24 জানুয়ারি 4 দিনের সফরে মূল ইভেন্টের বাইরেও বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় বিশ্বের বড় বড় নেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তার। বাংলাদেশের বিজনেস ডেলিগেশন সুইজারল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সফরকে সফল মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এর উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো। এই সফরের মাধ্যমে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও প্রত্যাশা তার। জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে স্পেশাল ইনভেস্টর, স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, পলিসি মেকিংয়ে যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনাও ছিল আলোচনার অন্যতম এজেন্ডা। পাচার হওয়া টাকা ফেরত পেতে বাংলাদেশকে বিশ্ব নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পতিত সরকারের দোসর অনেক পোশাক মালিক গার্মেন্টস বন্ধ করে পালিয়ে গেলেও এর প্রভাব পড়েনি অর্থনীতিতে, বরং বেড়েছে রপ্তানি আয়। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বিশ্বব্যাপী মার্কিন সাহায্য বন্ধ হলেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য তা অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ভারতের ভিসা জটিলতায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। আর এর জন্য দেশটিকে ভিসা প্রক্রিয়া সহজ করা সহ ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা। চীন সফর শেষে বিকেলে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ জানালেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা এবার হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা সীমিত করে ভারত। পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ, খুব জরুরি না হলে মেলে না মেডিকেল ভিসাও। ভারতের ভিসা জটিলতা কাটার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ভারত নির্ভর বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি 3 দিনের চীন সফরে দেশটির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ফিরে তিনি জানান, চিকিৎসার জন্য ভারতের চেন্নাই, ব্যাঙ্গালোরের পরিবর্তে চীনের কুনমিং শহরকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। এছাড়া তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের স্থাপনা তৈরির বিষয়েও বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে বলে জানান উপদেষ্টা। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা 90 দিনের জন্য বন্ধ করা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন।
তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এইভাবেই তো বলছে। ঢাকা বেজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে বাড়িয়ে 30 বছর করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও আছে দেশটির। রোববার গাজীপুরের স্থানীয় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন চীনের রাষ্ট্রদূত। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বলেন, চীন ও জামায়াত বাংলাদেশের মানুষদের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকে বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের অতি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরও সুদৃঢ় হবে, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরও সুদৃঢ় হবে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলো কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।